আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে রাওমিল এসএসসি এবং কি এইচএসসি দুটো এক্সাম পরীক্ষার জন্য কিন্তু এই টপিকটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো একটা অধ্যায় করার জন্য আমি আগে বলি আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের আলোচনা করব, অর্থাৎ একটা অধ্যায় থেকে কি পরিমাণ ম্যাথ আসতে পারে অথবা কত আঙ্গিকে একটা প্রশ্ন আসতে পারে, অথবা একটা অধ্যায়ের খুঁটিনাটি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যত আঙ্গিকে প্রশ্ন আছে আমরা একদম চুল ছেঁড়া বিশ্লেষণ করে ওই অধ্যায়ের একদম ডিপে আলোচনা করব। তো একটা অধ্যায় শুরু করার আগে মেইন কাজ হচ্ছে ওই অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসতে পারে বা কত আঙ্গিকে প্রশ্ন আসতে পারে সেরকম একটা সিলেবাস করা আর কি। তো রামিল থেকে বেসিক্যালি যতগুলো প্রশ্ন আসে অর্থাৎ বিগত বিভিন্ন সালকে একটু বিচার বিশ্লেষণ করে আমার পার্সোনাল দৃষ্টিকোণ থেকে এসব প্রশ্ন সাধারণত রামিল থেকে আসে। সেটা হচ্ছে রামিলের করণীয় কী কী। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে কোন কোন হিসাব রামিল বসাটা বড় রামিল অন্তর্ভুক্ত হয় এটাকে আগে আমাদেরকে সিলেক্ট করতে হবে। দেন মুনাফা জিতে আয় ও মুনাফা জিতে ব্যয় নির্ণয় করতে বলে। হ্যাঁ, এখানে একটু প্রবলেম আছে, অনেক সময় প্রশ্নে মুনাফা জিতে এবং মুনাফা জিতে ব্যয় না দিয়ে অনেক সময় বলে পরোক্ষ এবং কি পরোক্ষ ব্যয় চিহ্নিত করার জন্য। তো এই টপিকগুলো নিয়ে যখন আমি ইন্ডিভিজুয়ালভাবে আলোচনা করবো এই ভিডিওর একটু শেষের দিকে যখন আলোচনা করব তখন আমি বুঝিয়ে দিব যে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের আর পরোক্ষ এবং পরোক্ষ ব্যয়ের মধ্যে মূল পার্থক্যটা কোন জায়গাতে, মূলত একটা পয়েন্টে সেন্সড, ওইটা আমরা একটু পরে আলোচনা করব। থার্ড অপশন হচ্ছে এখানে মূলধন জাতীয় এবং মূলধন জাতীয় ব্যয় চিহ্নিত করতে বলে, এগুলো নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি, ইন ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ এগুলো নিয়ে। চতুর্থ হচ্ছে চলতি সম্পদ এবং চলতি ব্যয় বের করতে বলে রায়মিলের ভিতরেই। অস্পর্শনীয় সম্পত্তির পরিমাণ বের করতে বলে, স্থায়ী সম্পত্তি এবং কি চলতি মূলধনের পরিমাণকে বের করতে বলে, আর সর্বশেষ রায়মিল তৈরি করতে বলে। বেসিক্যালি এই 7টা জিনিস কিন্তু রায়মিলের অধ্যায় থেকে, সেটা এইচএসসি হোক এবং কি এইচএসসি হোক, যে কোনো এক্সামের জন্য কিন্তু এই 7টা অপশানের বাহিরে আসার কোনো পসিবিলিটি নাই। আমি আবার বলতেছি, ভিডিওটা একটু লং লেন্থ হবে কারণ প্রত্যেকটা টপিককে আমি একদম দৌড়ে বিশ্লেষণ করব। ইভেন প্রত্যেকটা টপিকে আমি এমনভাবে একটা গোছানো প্রিপারেশন বা একটা শিট আকারে তৈরি করে দিব যাতে করে এখান থেকে প্রশ্ন যত আঙ্গিকে আসুক, রায়মিলের যত খুঁটিনাটি বিষয় আছে সব কিছুকে একটা ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব। যে কেউ যদি এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে ইনশাআল্লাহ ও রায়মিল থেকে কোনো আটকার বা এমন কোনো জিনিস আসবে না যে সে আটকে যাবে, এরকম কোনো পসিবিলিটি ইনশাআল্লাহ একেবারেই কম থাকবে। তো আমি টপিক ধরে আলোচনা করি। ফার্স্টে এখন আলোচনা বিষয় হচ্ছে কোন কোন হিসাব কি রায়মিলে আসবে না। আমি এগুলোকে একটু মুছে দিই। তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে কোন কোন হিসাব রায়মিলে অন্তর্ভুক্ত হবে না। আসলে এই বিষয়টা যদি কেউ না পারে তাহলে তার রায়মিল করাটাই বৃথা বা তার রায়মিল করাটাই ব্যর্থ। তো এই টপিকটাকে অনেকভাবে কিন্তু বোঝানো যায় বা অনেকভাবে কিন্তু এই টপিকটাকে সলিউশন করা যায়। আমি ফার্স্ট বলবো একদম ডিরেক্ট 10টা অ্যান্টি আছে 10টা অ্যান্টি মুখস্থ করার জন্য, কারণ এই 10টা অ্যান্টি যেখানেই দেখবো না কেন এগুলো রায়মিল অন্তর্ভুক্ত হবে না, ডিরেক্ট কোনো কথা নাই, একদম 10টা দেখলে চোখ বন্ধ করে এগুলো রায়মিল অন্তর্ভুক্ত হবে না। এরপর আমি বুঝে দিচ্ছি এটাকে শর্টকাট টেকনিক কীভাবে মনে রাখা যায়। 10টার ভিতরে প্রথম যেটা সেটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। সমাপনী, তোমরা এগুলো একটু লিখে নাও, সমাপনী কি মজুত পণ্য। তো অনেক সময় কী করে সমাপনী মজুত না দিয়ে এভাবে দেয় মজুত পণ্য ব্র্যাকেট দিয়ে লিখে দেয় 31/12/20, অর্থাৎ কোনো তারিখ যদি 31 থাকে তাহলে বুঝতে হবে সেটা সমাপনী। সেকেন্ড অপশান যেটা সেটা হচ্ছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব লেখা থাকে এরকম, প্রাপ্য হিসাব এটা একটা চলতি সম্পদ, এটার 1 তারিখ যেটা মানে 1/1/20 যদি থাকে তাহলে এটা বসবে না। এটার আরেকটা নাম থেকে প্রারম্ভিক প্রাপ্য হিসাব। প্রারম্ভিক প্রাপ্য হিসাব। তো এটার অনেকগুলো ভ্যারাইটিস নাম আছে, প্রাপ্য হিসাবের অনেকগুলো নাম আছে, সেগুলো আমি একটু পরেই যখন রায়মিলের একদম খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব তখন এই প্রাপ্য হিসাবের যে আরও কতগুলো নাম এটা উপস্থাপন হতে পারে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে হাতে নগদ। এভাবে থাকে হাতে নগদ 1/1/20 অথবা লেখা থাকে প্রারম্ভিক হাতে নগদ। প্রারম্ভিক কি হাতে নগদ, এটা দেখলে আমরা এটা রায়মিলে বসাবো না। 4 নাম্বার অপশান 4 নাম্বার যেটা সেটা হচ্ছে ব্যাংক জমা। ব্যাংক জমা এটাও লেখা থাকে 1/1/20 অথবা প্রারম্ভিক ব্যাংক জমা, এরকম নামও থাকে কারণ এক মানে হচ্ছে কি প্রারম্ভিক। এরপর হচ্ছে 5 নাম্বার অপশান যেটা সেটা হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত এখানেও লেখা থাকে 1/1/20, এটাকে আরেকটা নাম বলা হয় প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত। প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত। 6 নাম্বার যেটা সেটা হচ্ছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব যেটাকে আমরা আরেকটা নামে পাওনাদার চিনি, এটাও কিন্তু বিভিন্ন নামে উপস্থাপন হয়। ব্যাংক জমা অতিরিক্ত বিভিন্ন নামে উপস্থাপন, এগুলি ইন ডিটেলস আমরা একটু পরে আলোচনা করব। প্রদেয় হিসাবের বেলায়ও 1/1/20 অথবা প্রারম্ভিক প্রদেয় হিসাব যেটা সেটাও রায়মিলে বসে না। আচ্ছা, এরপরের অপশান যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রদেয় বিল যদি থাকে, প্রদেয় বিল। প্রদেয় বিলেরও এই 1/1/20 যেটা সেটা বসবে না।
এরপর আছে যেটা, সেটা হচ্ছে যদি সমাপনী মণিহারি থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা আমরা প্রায় সময় ভুল করি। সমাপনী কি মণিহারি, সমাপনী মণিহারি যদি থাকে, অথবা যদি মণিহারির সাথে লেখা থাকে মণিহারি, এটার সাথে যদি লেখা থাকে 31/12/20, অর্থাৎ 20 বলতে 20 সালটা চেঞ্জ হতে পারে, 31/12 এরকম যদি সমাপনী তারিখ থাকে তাহলে বুঝতে হবে এটা সমাপনী মণিহারি, এটাও কিরায় মিলে বসবে না। তো এটার আরেকটা নাম থাকে, সেটাকে বলা হয় অব্যবহৃত মণিহারি। অব্যবহৃত মণিহারি মানে যে কোনো আঙ্গিকে এটা উপস্থাপন হতে পারে, এগুলো একটা রায় মিলে বসবে না। সমাপনী মণিহারি অথবা মণিহারি অথবা কি অব্যবহৃত মণিহারি, তিনটার একটা জিনিস কিন্তু রায় মিলে অন্তর্ভুক্ত হবে না। এরপর আরও আছে, যেমন আমি একটু মুছে দিই, এখান থেকে আরও লেখা যেতে পারে, যেমন হচ্ছে এখানে আরও ইন ডিটেলস লেখা, যেমন সম্ভাব্য দায়, এটাও রায় মিলে বসে না। সম্ভাব্য দায়, এটা সরাসরি সম্ভাব্য দায় নামে কিন্তু কি অন্তর্ভুক্ত থাকে, এই সম্ভাব্য দায়টাও কেরায় মিলে কি বসে না। তো মোটামুটি এই কয়েকটা যদি মুখস্থ রাখা যায়, ইনশাল্লাহ এগুলো থেকে বাইরে আসার কোনো পসিবিলিটি নেই। এই 9টা এন্ট্রিকে একটু ভালোভাবে যদি মুখস্থ রাখা যায় তাহলে হবে। এছাড়াও এটাকে যদি আমরা যদি শর্টকাট টেকনিকে যদি মুখস্থ রাখতে চাই, এই 9টাকে আমরা কীভাবে শর্টকাট টেকনিকে মুখস্থ রাখবো সেটাও দেখানো যাবে। যেমন একটা সূত্র শুধু মুখস্থ রাখলে হয়, সেটা হচ্ছে প্রা টাকা সবস্তু, দন্তস্ব বসন্ত সবস্তু রায় মিলের শত্রু, সবস্তু রায় মিলের শত্রু। তো এখানে এই প্রা টাকা সবস্তু, এই দুটো রায় মিলের শত্রু, অর্থাৎ প্রা টাকা সবস্তুটা রায় মিলে বসবে। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। প্রা টাকা মানে হচ্ছে প্রারম্ভিক টাকা, একটু ভালো করে বুঝলে আর মুখস্থ করা লাগবে না এই বিষয়গুলো। প্রারম্ভিক টাকা, এখন প্রারম্ভিক টাকা মানে কি, যেমন এখানে বলা যায় হাতে নগদ কিন্তু একটা টাকা, এটার কিন্তু প্রারম্ভিকটা রায় মিলে বসবে না। ওই যে ওইখানে যে শর্টকাট ওইখানে যে মুখস্থ করার জন্য বলছিলাম যে প্রারম্ভিক কি টাকাটা, অর্থাৎ হাতে নগদের প্রারম্ভিক যেটা সেটা বসবে না। যেমন এখানে আরও থাকতে পারে ব্যাংক জমা, এটা কিন্তু একটা টাকার অঙ্কে হিসাব করা যায়, এটার প্রারম্ভিকটাও কি রায় মিলে বসবে না। এভাবে টাকার অঙ্কে যেগুলোকে চিহ্নিত করা, যেমন কি দেনাদার, পাওনাদার, তারপর হচ্ছে কি হাতে নগদ, ব্যাংক জমা, ব্যাংক জমাতিরিক্ত, এই জিনিসগুলোকে কিন্তু টাকার অঙ্কে চিহ্নিত করা যায়। তো যেগুলোকে টাকার অঙ্কে চিহ্নিত করা যায় এগুলোকে বলে হচ্ছে ফ্রা টাকা, এগুলো রায় মিলে বসবে না। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সবস্তু দ্বারা বুঝে সমাপনী বস্তু মানে যেগুলো টাকা না, বস্তুর আঙ্গিকে। যেমন কি হতে পারে, যেমন আমরা জানি সমাপনী মজুদ, মজুদ পণ্য, এটা তো একটা পণ্য বা একটা কি মাল, ঠিক আছে। একটা প্রতিষ্ঠানের যে মালগুলো থাকে এগুলোই মানে মাস শেষে এগুলোকে সমাপনী মজুদ বা বছর শেষে সমাপনী মজুদ বলা হয়। এগুলোর যেহেতু মজুদ পণ্যটা একটা পণ্য বা একটা বস্তু, এই জন্য এগুলো সমাপনীটা বুঝবে না, অর্থাৎ সকল বস্তু সমাপনী বুঝবে না। আরেকটি উদাহরণ দিলে বুঝে যাবে, যেমন হচ্ছে সমাপনী মণিহারিটা কিন্তু একটা কি বস্তু, ঠিক আছে। এই মণিহারিটার সমাপনী বা অব্যবহৃত যেটা, সেটাও কিন্তু কিরায় মিলে বসবে না। তো এগুলো শর্টকাট টেকনিকও মনে রাখা যায়, তবে সবচেয়ে ইন ডিটেলস কথা হচ্ছে ওই 9টা এন্ট্রি যদি কেউ মুখস্থ রাখতে পারে, বিগত 2015 সাল থেকে প্রশ্ন অ্যানালাইসিস করে কিন্তু এগুলোকে তৈরি করা হয়েছে, ওগুলোর বাহিরে আসার কোনো পসিবিলিটি নাই। তাহলে আমি বলবো 9টা এন্ট্রি জাস্ট মুখস্থ করার জন্য। এখন এই রায় মিলে অন্তর্ভুক্ত হয় না, এটা নিয়ে আরেকটা জিনিসের কনফিউশন সৃষ্টি হয়, সেটা হচ্ছে সমন্বিত ক্রয় নিয়ে। প্রশ্নে যদি সমন্বিত ক্রয় থাকে, সমন্বিত ক্রয় যদি প্রশ্নে থাকে, তাহলে কিন্তু একটু ফিগারটা চেঞ্জ হবে। আবার আমাদেরকে বুঝতে হবে সমন্বিত ক্রয় মানিটা কি। সমন্বিত ক্রয় মানি হচ্ছে আমরা যখন প্রারম্ভিক মজুদের সাথে আমরা যখন নিট ক্রয় যোগ করব। এখন প্রশ্ন আসতে পারে নিট ক্রয়কে, নিট ক্রয় মানে হচ্ছে ক্রয় থেকে ক্রয় ফেরত ক্রয় বার্তা বাদ দিলে যেটা বেরোয় সেটা হচ্ছে নিট ক্রয়। ইভেন আমরা এখান থেকে যখন সমাপনী মজুদ যখন কি বিয়োগকে সমাপনী মজুদ, এই সূত্রটা যখন ইউজ করব তখন আমাদেরকে সমন্বিত ক্রয়টা কি বের হবে। তো অনেক সময় প্রশ্নে চাইতে পারে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করে, তখন আমরা এই সূত্র এটা ইউজ করব। কিন্তু প্রশ্ন হচ্ছে কখনো কী হয়, রায় মিলের ভিতরে তারা সমন্বিত ক্রয়টাকে উঠাই দেয়। কখনো প্রশ্ন যদি সমন্বিত ক্রয়টা যদি উঠাই দেয়, তাহলে কিন্তু মানে যেগুলো রায় মিলে অন্তর্ভুক্ত হবে এটার মধ্যে দুইটা এন্ট্রি একটু চেঞ্জ হবে। বেসিক্যালি আমরা জানি সব প্রারম্ভিক মজুদ পণ্য রায় মিলে কি বসে, কারণ এটা একটা খরচ, এটা ডেবিট দিকে বসে। ইভেন এই সমাপনী মজুদ পণ্যটা কি রায় মিলে বসে না। কিন্তু কোনো কারণে সমন্বিত ক্রয়ের উদ্বৃত্ত যদি প্রশ্নে উঠাই দেয়, তাহলে মনে রাখতে হবে এই প্রারম্ভিক মজুদ পণ্যটা রায় মিলে বসবে না, কিন্তু তোমাকে সমাপনী মজুদটা কিরায় মিলে বসাইতে হবে। তাহলে আমি আবার রিপিট করতেছি কথাটা, কখনো কোনো প্রশ্নে যদি সমন্বিত করার উদ্বৃত্ত প্রশ্নে উঠাই দেয়, তাহলে প্রারম্ভিক মজুদ পণ্যটা রায় মিলে বসানো যাবে না, কিন্তু সমাপনী মজুদ পণ্যটা কিরায় মিলে বসাইতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে।
এখন আসলে কেন বসে না সেটা বোঝানো যাবে, বাট ভিডিওটা এমনি বড় যাবে, ইন ডিটেলস আলোচনার বিষয়। নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আরও খুঁটিনাটি বিষয় নিয়ে আরও আলোচনা করা যাবে। তো এই র্যামিলে অন্তর্ভুক্ত হবে না, আমরা একটা টপিক নিয়ে আলোচনা করলাম, যেগুলো দেখাইছি এগুলোর বাইরে আসার কোনো সম্ভাবনা নাই। র্যামিলের আমরা 2 নম্বর টপিকে যাব। আমি যে করণীয়গুলো দিছি 7টা করণীয়, আমরা 7টা করণীয় নিয়ে একে একে আলোচনা করব। আমাদের প্রথম করণীয় যেটা, সেটা আমাদের আলোচনা শেষ। এখন আমাদের টার্গেট হচ্ছে দ্বিতীয় করণীয় যেটা, অর্থাৎ মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়টাকে চিহ্নিত করা। তো ফার্স্ট টার্গেটে আমি মুনাফা জাতীয়, আমাদের এখন দ্বিতীয় করণীয়তা আছে, এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয় ও ব্যয় নির্ণয়। আমাদের এখন টার্গেট হচ্ছে মুনাফা জাতীয় আয় ও ব্যয় নির্ণয় করা। খুবই ইম্পর্টেন্ট টপিক দুইটাই কিন্তু এক্সামে বেশিরভাগ আসে। আমার মনে হয় যে কোনো র্যামিল প্রশ্নে যারা সলিউশন করুক না কেন, প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু একটা ঘাটতি থাকে এই জায়গাটাতেই, কারণ এটা খুবই মানে একটু কঠিন একটা টপিক, বাট আমরা যতটা সহজভাবে চেষ্টা করবো এটাকে উপস্থাপন করার জন্য। আমাদের প্রথম টার্গেট হচ্ছে এখান থেকে মুনাফা জাতীয় আয়গুলোকে সিলেক্ট করা। অবশ্যই এটা যখন প্রশ্ন আসবে তখন আমাদের সবাইকে গড়টা এইভাবে তৈরি করতে হবে, বিবরণ দিয়ে টাকার গড় করতে হবে 2টা, বিবরণ দিয়ে টাকার গড় করলাম 2টা। তো আমরা এখানে দিলাম বিবরণ, এরপর হচ্ছে টাকার গড় 2টা। এখন মুনাফা জাতীয় ব্যয় সেটা তো আমি পরে আসতেছি, আগে টার্গেট হচ্ছে মুনাফা জাতীয় আয়গুলোকে সিলেক্ট করা, কারণ প্রশ্নের ভিতরে যে মুনাফা জাতীয় আয়গুলো আছে এগুলো কিন্তু খুবই কম, মানে একেবারে কম আর কি, কয়েকটা জাস্ট মুখস্থ করলে কিন্তু মুনাফা জাতীয় আয়গুলো কি কমন আসে যাবে। এখন আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। তো আমি ফার্স্টে হেডিং করি মুনাফা জাতীয় আয় লেখে, মুনাফা জাতীয় আয়। তোমরা এইভাবেই নোট করে রাখো এখান থেকে। মুনাফা জাতীয় আয় লিখে কোটেশন দিলাম, কয়েকটি স্পেসিফিক এন্ট্রি তোমাকে মাথায় রাখতে হবে। মুনাফা জাতীয় আয় মানে কি আগে এটা বুঝতে হবে। মুনাফা জাতীয় আয় মানে হচ্ছে যে আয়গুলো আমরা বছরের ভিতরে মানে এক বছর অন্তত পক্ষে একবার পাই, বা যেটা বারবার ঘটে, যেমন বিক্রয়, তারপরে বানাটিদের কাছ থেকে যে উপবাড়া পাই, শিক্ষানবিশ সালামি যেটা, এগুলো কিন্তু বারবার ঘটে। এই জাতীয় যেগুলোর মাধ্যমে আমাদের টাকা আসে এগুলো হচ্ছে মুনাফা জাতীয় আয়, ঠিক আছে। তো কোন কোন এন্ট্রিগুলোর মাধ্যমে টাকা আসে, যেমন এখানে প্রথম প্রশ্ন হচ্ছে বিক্রয়। তো বিক্রয় যখন বসাবো আর তখন অবশ্যই বিক্রয় থেকে বিক্রয় ফেরতটা কিন্তু বাদ দিয়ে বসাতে হবে, আমাদেরকে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। বিক্রয় থেকে যদি বিক্রয় ফেরত প্রশ্ন থেকে এটাকে বাদ দিয়ে আমরা প্রথম কলামে বসাবো এভাবে, ঠিক আছে। এরপরও হচ্ছে যদি প্রাপ্ত কমিশন থাকে, প্রাপ্ত কমিশন, আচ্ছা এখানে আবার একটা কনফিউশন সৃষ্টি হয়, যদি শুধু কমিশন থাকে তাহলে সেটা কিন্তু মুনাফা জাতীয় আয় না, সেটা হচ্ছে ব্যয়। আর যদি প্রাপ্ত কমিশন থাকে তাহলে সেটা মুনাফা জাতীয়, কারণ প্রাপ্ত মানে পয়সা। আর যদি প্রাপ্য থাকে, প্রাপ্য মনে রাখতে হবে যে কোনো এন্ট্রির সাথে যখন প্রাপ্য লেখা থাকে তখন সেটা সম্পদ হয়, তাহলে সেটা কখনই কী হবে না, মুনাফা জাতীয় আয় হবে না। তাহলে প্রাপ্ত মানে হচ্ছে পাইছি, আর প্রাপ্য মানে হচ্ছে কি পাবো, এই দুইটা এন্ট্রি একটু ঝামেলা আছে। প্রাপ্ত কমিশন থাকতে পারে, এরপরে থাকতে পারে তোমার প্রাপ্ত বাট্টা থাকতে পারে, তারপরে থাকতে পারে প্রাপ্ত ভাড়া, এগুলো একটু নোট করে নিতে হবে। প্রাপ্ত ভাড়া থাকতে পারে, এরপরে থাকতে পারে লভ্যাংশ প্রাপ্তি থাকতে পারে, লভ্যাংশ প্রাপ্তি থাকতে পারে। সবচেয়ে বেশি যেটা থাকে সেটা হচ্ছে শিক্ষানবিশ সালামি, শিক্ষানবিশ কে সালামি। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে উপবাড়া, এগুলো একটু বেশি থাকে, উপবাড়া। এরপরে হচ্ছে পাওনাদারের বাট্টা সঞ্চিতি, পাওনাদারের বাট্টা সঞ্চিতি, পাওনাদারের বাট্টা সঞ্চিতি, পাওনাদারের বাট্টা সঞ্চিতি থাকতে পারে। এরপরে থাকতে পারে বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ থাকে, অথবা থাকে লগ্নির সুদ, মানে বিনিয়োগের সুদের আরেকটা নাম হচ্ছে লগ্নির সুদ, আমি একটু দিক করে লিখে দিই। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে আপনার ব্যাংক জমার সুদ থাকে, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, ব্যাংক জমার সুদ। এরপরে যেটা থাকতে পারে সেটা হচ্ছে উত্তোলনের সুদ। এই 4টা সুদের বাইরে সাধারণত কি সুদ আসে না, মানে বাকি যে সুদগুলো আছে সেগুলো মুনাফা জাতীয় ব্যয়ে বসে, তাহলে মুনাফা জাতীয় আয়ের জন্য 4টা সুদকে একটু মনে রাখতে হবে। আর আরেকটা আছে অনাদায়ী পাওনা আদায়, অনাদায়ী পাওনা আদায়। তো এই এন্ট্রিগুলোকে একটু মাথায় রাখতে হবে। এগুলোর বাহিরে বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে কিন্তু এন্ট্রিগুলোকে বের করা হয়েছে, এগুলোর বাইরে সাধারণত আসে না। এই কয়েকটা এন্ট্রি জাস্ট হচ্ছে মুনাফা জাতীয় আয়। এগুলোর মধ্যে কনফিউশন সৃষ্টি করে, যেমন উপবাড়া,
পাওনাদারের বাট্টা সঞ্চিতি, বিনিয়োগের সুদ, এই চারটা সুদকে একটু মাথায় রাখতে হবে। চারটা সুদ হচ্ছে কি আমাদের আয়, আর অনাদায় পাওনা আদায়। শুধু অনাদায় পাওনা যেটা সেটা হচ্ছে কিন্তু খরচ, আর অনাদায় পাওনা যদি আদায় হয় তাহলে সেটা আয় হিসেবে চিহ্নিত হবে। আচ্ছা, তো এই কয়েকটা এন্ট্রির বাইরে কিন্তু এখান থেকে আসার কোনো সম্ভাবনা নাই। এরপরের যে টপিকটা সেটা হচ্ছে মুনাফা জিতীয় ব্যয়। তো এবার আমি একটু মুনাফা জিতীয় ব্যয় আছে এগুলোকে ফার্স্ট কলামে যোগ করে সেকেন্ড কলামে নিয়ে ক্লোজ করতে হবে আর কি। পরের যে বিষয়টা সেটা হচ্ছে মুনাফা জিতীয় ব্যয়। আচ্ছা, মুনাফা জিতীয় ব্যয় আলোচনা করতে গেলে ইন ডিটেলস আলোচনা করতে হবে, এটা একটু কঠিন, ইভেন এই বিষয়টা একটু কঠিন আছে। তো এটার জন্য আমাদেরকে একটু উপর থেকে গড় করি, কারণ এটা একটু সময় নিয়ে করতে হবে। তো এটার জন্য বরাবর মতো বিবরণ দিয়ে টাকার গড় দুইটাই করতে হবে। তো আমি আগে এখানে হেডিং করি মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়কে আগে এটা বুঝতে হবে। মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে যে ব্যয়গুলো এক বছরের ভিতরে একাধিকবার ঘটে, ন্যূনতম কমপক্ষে অর্থাৎ অ্যাটলিস্ট একবার যেটা ঘটবে, বা যে ব্যয়ের মাধ্যমে আমাদের অ্যাটলিস্ট একবার টাকা দেয় সেটাকে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে চিহ্নিত করা হয়। তো এই মুনাফা জাতীয় ব্যয় কিন্তু দুই ভাগে বিভক্ত, মানে দুই ভাগে বের করা হয়। একটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়গুলোকে আলাদা করতে হবে, আর হচ্ছে পরিচালন ব্যয়গুলোকে আলাদা করতে হবে। তাহলে আমাদের এই মুনাফা জাতীয় ব্যয় লিখে কোটেশন করার পর আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় বের করা। বিকৃত পণ্যের ব্যয়, বিকৃত পণ্যের ব্যয় মানে হচ্ছে যেসব ব্যয় ক্রয়ের সাথে সরাসরি রিলেটেড, বিকৃত পণ্যের ব্যয় চিহ্নিত করা। ঠিক আছে, যেগুলো সরাসরি ক্রয়ের সাথে রিলেটেড। এখানে যে অ্যান্টিগুলো সেগুলো জাস্ট মুখস্থ করতে হবে, এটা বিষয়ে একেবারেই কিছু বলা নেই। 11টা অ্যান্টি আছে, 11টা অ্যান্টি জাস্ট মুখস্থের মতো রাখতে হবে। বিকৃত পণ্যের ব্যয়ের প্রথম অ্যান্টি বসে প্রারম্ভিক মজুদ। এটা প্রশ্নে যেখানেই থাকুক না কেন এটাকে খুঁজে নিয়ে আসতে হবে। প্রারম্ভিক মজুদের টাকা আমরা ফার্স্ট কলামে দিব। এরপরে যেটা বসবে সেটা হচ্ছে ক্রয়। ক্রয় থেকে অবশ্যই তোমাকে ক্রয় যে ফেরত এগুলো আছে এগুলো কাজ করতে হবে, সেজন্য আমি এটার নাম দিই নিট ক্রয়। এটা এখানে বসাতে হবে। এরপর হচ্ছে আমদানি শুল্ক, আমদানি। এই অ্যান্টিগুলো মুখস্থের মতো রাখতে হবে, এগুলোকে বলা হয় প্রত্যক্ষ খরচ আর কি, আমদানি শুল্ক। এরপর হচ্ছে ডক চার্জ, ডক চার্জ। এরপর হবে জাহাজ ভাড়া, এগুলোকে প্রত্যক্ষ খরচ বলা অনেক সময় প্রশ্নের প্রত্যক্ষ খরচের পরিমাণ স্যার, তখন এই খরচগুলোকে নিয়ে আসতে হবে। জাহাজ ভাড়া। এরপর হচ্ছে কুলি মজুরি, বা শুধু মজুরি হলেও হবে, তাহলে আমি এখানে দিই কুলি মজুরি, কুলি মজুরি দিলাম। এরপর হচ্ছে যদি মজুরিও বেতন থাকে তাহলে, আবার বেতনও মজুরি থাকলে হবে না। এখানে কিন্তু এই অ্যান্টিটার মধ্যে একটা কনফিউশন আছে, আমি প্রত্যেকটা অ্যান্টির খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতেছি। মজুরি ও বেতন থাকলে সেটা প্রত্যক্ষ খরচ, কিন্তু বেতন যদি আগে থাকে তাহলে সেটা যাবে পরোক্ষ বা পরিচালন ব্যয় যাবে। এরপর এখানে পরিবহন বসবে, শুধু পরিবহন অথবা কি ক্রয় পরিবহন। যদি বিক্রয় পরিবহন হয় তাহলে সেটা আবার কি পরিচালন ব্যয়ে যাবে। এরপরে এখানে আরও বসবে নগর শুল্ক, নগর। সরাসরি এরকম নাম উদ্ভট নামে এগুলো থাকবে আর কি, নগর শুল্ক। এটা প্রশ্নে এরকম নামেই থাকবে। আরেকটা অ্যান্টি বসে সেটা হচ্ছে ড্রয়িং অফিস বেতন, ড্রয়িং অফিস বেতন, ড্রয়িং অফিস কি বেতন। এই অ্যান্টিগুলোর বাহিরে সাধারণত পরিচালন মানে প্রত্যক্ষ খরচ আর নাই, মানে যেসব অ্যান্টি বিকৃত পণ্যের ব্যয় বসে জাস্ট এগুলো মুখস্থ করে রাখতে হবে, যাতে এগুলো দেখা মাত্র এগুলোকে বিকৃত পণ্যের ব্যয় নিয়ে আসতে হবে। এই অ্যান্টিগুলোর আমরা যোগফল নামাবো। যোগফল নামানোর পর এখান থেকে মাস্ট বি সমাপনী মজুদ বাদ দিতে হবে। সমাপনী মজুদ পণ্য এগুলো থেকে আমাদেরকে বাদ দিতে হবে। সমাপনী মজুদ প্রশ্নে থাকবে যে মজুদ পণ্য 31 নামে যেটা থাকবে এটাকে এখান থেকে বিয়োগ দিতে হবে, বিয়োগ দিয়ে এটাকে সেকেন্ড কলামে নিতে হবে। এই ব্যয় হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়, কিন্তু এই অঙ্কটা এখানেই শেষ না, কারণ পরিচালন ব্যয়কে দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়, একটা হচ্ছে মুনাফা জিতীয় ব্যয়কে দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে পরিচালন ব্যয়, আর আরেকটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়। আমরা কিন্তু শুধু বিকৃত পণ্যের ব্যয়ের অ্যান্টিগুলোকে অ্যাডজাস্ট করছি, কারণ বিকৃত পণ্যের ব্যয়ের অ্যান্টিগুলোকে কিন্তু ফিক্সড করা যায়, কিন্তু পরিচালন ব্যয়ের অ্যান্টিগুলোকে ফিক্সড করা যাবে না, কারণ পৃথিবীতে অহরহর পরিচালন ব্যয় আছে। যাই হোক, আমরা এটাকে সমাধান করবো কীভাবে? আমরা এখানে আসি, যখন এখানে এই টাকাটা যখন দিব তখন নিচ থেকে শুরু করতে হবে, যেহেতু আমার জায়গা নেই আমি উপর থেকে আবার দেখাইতেছি। এখান থেকে শেষ করার পরে আমরা কিন্তু নিচের থেকে মানে সমাপনী মজুদের পরেই কিন্তু আমরা হেডিং করতে হবে, এখানে লিখতে হবে পরিচালন ব্যয়, নিচে দিয়ে কিন্তু আমাদেরকে লিখতে হবে পরিচালন ব্যয়। এখন আসো পরিচালন ব্যয়ের কোনো স্পেসিফিক অ্যান্টি কিন্তু নাই, কারণ এখানে অহরহর পরিচালন ব্যয় আছে। যেমন পরিচালন ব্যয়ের ভিতরে কী থাকতে পারে, যেমন বেতন, এটা একটা খরচ, আমরা এটাকে এখানে লিখলাম। শুধু বাড়া থাকতে পারে, আমরা লিখলাম এখানে বাড়া। এরপরে থাকতে পারে অনাদায়ী পাওনা, এইটা একটু বোঝার বিষয় আছে, যেমন অনাদায়ী পাওনা। আচ্ছা, অনাদায়ী পাওনার আরেকটা নাম হচ্ছে কুরিন। অনাদায়ী পাওনার আরেকটা নাম হচ্ছে কি কুরিন। তো অনাদায়ী পাওনা মানে হচ্ছে কি দেনাদার কাছ থেকে আমরা যে টাকা কালেক্ট করতে পারি না সেটাকে অনাদায়ী পাওনা বলা হয়। প্রশ্নে যদি অনাদায়ী পাওনা থাকে তাহলে তোমাকে টাকাটা ভিতরে লিখতে হবে। এখান থেকে অনাদায়ী পাওনা সঞ্চিতি নামের একটা অ্যান্টি থাকবে। কি থাকবে? অনাদায়ী পাওনা সঞ্চিতি। যদি এটা থাকে এটাকে বিয়োগ দিতে হবে, বিয়োগ দিয়ে আমাদেরকে টাকাটা এখানে নিতে হবে। অনেক সময় প্রশ্ন একটু জটিল কী করে, অনাদায়ী পাওনাটা প্রশ্নে দেয় না, কিন্তু অনাদায়ী পাওনার সঞ্চিতিটা প্রশ্নে দিয়ে দেয়। তখন কি কাজ করতে হবে? তখন আমাদের কাজ করতে হবে কি, এই অনাদায়ী পাওনার সঞ্চিতিকে আমরা সরাসরি টাকার ঘরে লিখে ব্র্যাকেট করে রাখবো।
কখন? যদি অনাদি ফলন প্রশ্নে না থাকে, আর যদি থাকে তাহলে তো আমরা বিয়োগ করে কি বসাই দিব। অনাদি ফলনের আরেকটা নাম হচ্ছে কুরিন, আর অনাদি ফলন সঞ্চিতির আরেকটা নাম হচ্ছে কুরিন সঞ্চিতি। আচ্ছা, এখানে অ্যান্টি আরও অনেক লেখা যায়, যেমন আরও অনেকগুলো অ্যান্টি আছে এখানে, ঠিক আছে, যেমন শুধু কমিশন আছে, শুধু বাট্টা আছে, অনেক অ্যান্টি আছে এখানে। তো এগুলো কি স্পেসিফিক আমরা করবো কীভাবে? ওই যে খরচগুলো তো আমাদেরকে দেখে চিনতে হবে, ঠিক আছে। এখান থেকে যেগুলো বিকৃত পণ্যের ব্যয় বসে, যেমন যে 11টা বা 9টা নাকি 10টা অ্যান্টিকে আমি লিখি সিরিয়াল করে দিছি, এগুলোর বাহিরে যতগুলো খরচ আছে, যেমন আরও থাকতে পারে, ঋণের সুদও থাকতে পারে, মূলধনের সুদ থাকতে পারে, এগুলো এক একটা কি খরচ, সবগুলো খরচকে কোথায় চলে আসবে? পরিচালন ব্যয়। এখন এখানে একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা হচ্ছে অনেক সময় প্রশ্নে কী করে, পরিচালন আয় আর পরিচালন ব্যয় না চায় তারা কী করে? পরোক্ষ এবং পরোক্ষ ব্যয় চায়। আচ্ছা, পরিচালন আয় আর পরোক্ষ আয়ের সাথে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে একটা পয়েন্টে, সেটা হচ্ছে পরিচালন আয়ের ভিতরে আমরা বিক্রয়ের টাকাকে সিলেক্ট করি বা বিক্রয়ের টাকাকে বসাই, কিন্তু যখন এটা পরোক্ষ আয় বলবে তখন বিক্রয়ের টাকাটা বসবে না, মানে বিক্রয়তে একটা আয়, সেটা হচ্ছে পরিচালনায়, কিন্তু যখন পরোক্ষ আয় বলবে তখন কিন্তু বিক্রয়ের টাকাকে অ্যাডজাস্ট করা যাবে না, আর বাকি যতগুলো এন্ট্রি আছে সবগুলোকে কি বসানো যাবে। পার্থক্যটা শুধু এখানেই। আর যদি কখনো যদি পরোক্ষ ব্যয় বলে, পরোক্ষ ব্যয় বের করা, তাহলে হচ্ছে ওই প্রত্যক্ষ খরচে আমি যেগুলোকে সিলেক্ট করছি, প্রত্যক্ষ খরচ মানে বিকৃত পণ্যের ব্যয় যে অ্যান্টিগুলো আছে এগুলো বসবে না, এগুলো বাদে এই পরিচালন ব্যয় যে অ্যান্টিগুলো আছে, এখানে কিন্তু আরও অ্যান্টি বসার কথা, এগুলো তো সবগুলো নোট করা পসিবল না, কারণ এখানে অনেক অ্যান্টি, এইগুলোকে একসাথ করে দিলে সেটা বের হবে এই তোমার পরোক্ষ ব্যয়, ঠিক আছে, যেটাকে আমরা পরিচালন ব্যয় নামে সিলেক্ট করি। কিন্তু মুনাফাজিত ব্যয় যখন বলবে তখন তোমাকে বিকৃত পণ্যের ব্যয়ের অ্যান্টি, অর্থাৎ প্রত্যক্ষ খরচ আর পরোক্ষ খরচ একসাথ করলে সেটা বের হবে কি? মুনাফা জাতীয় ব্যয়। এই দুইটার পার্থক্যটা হচ্ছে এখানেই। যাক, আমি এবার আমার নেক্সট টপিক যেটা আমি সেটাতে যাইতেছি। নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের 3 নম্বর পয়েন্ট যেটা ছিল অপশন নাম্বার 3-এ যেটা ছিল সেটা হচ্ছে মূলধন জাতীয় আয় ও মূলধন জাতীয় ব্যয়। হ্যাঁ, অপশন নাম্বার 3-এ এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটাও কিন্তু পরীক্ষায় আছে। মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় আয় ও ব্যয়, এটার পরিমাণে বের করতে বলে। তো আমরা ফার্স্টে সিলেক্ট করি মূলধন জাতীয় আয়কে। কি কি মূলধন জাতীয় আয় আছে? আচ্ছা, মূলধন জাতীয় আয় কি আগে সেটা বুঝতে হবে। মূলধন জাতীয় আয় মানে হচ্ছে যে আয় আমরা দীর্ঘকালীন সময়ের জন্য উপভোগ করতে পারি, মানে যে আয় একবার পালে সেটা দীর্ঘকালীন সময়ের জন্য ইউজ করা বা ব্যবহার করা যায়, সেটা হচ্ছে মূলধন জাতীয় আয়। সাধারণত 3টা মূলধন জাতীয় আয় আছে, এটার বাইরে প্রশ্নে মূলধন জাতীয় আয় আর আসে না, এটা জাস্ট মুখস্থ রাখতে হবে। যখনই প্রশ্নে মূলধন জাতীয় আয় বা মূলধন জাতীয় প্রাপ্তি বলবে, আচ্ছা এখানে আরেকটা কনফিউশন সৃষ্টি হতে পারে, সেটা হচ্ছে মূলধন জাতীয় আয়ের মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে একটু পার্থক্য আছে, তো সেটা নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতেছি, নেক্সট কোনো ভিডিওতে সেটা দেখা যাবে। আমাদের এখন টার্গেট হচ্ছে মূলধন জাতীয় আয় বা মূলধন জাতীয় প্রাপ্তিকে চিহ্নিত করা। এখানে আমি আয় বলবো না, এখানে আমি বলবো প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তির প্রথম যে অ্যান্টিটা সেটা হচ্ছে মূলধন। 3টে অ্যান্টি জাস্ট মুখস্থ রাখতে হবে, শুধু মূলধন, আর আরেকটা হচ্ছে ঋণ, আরেকটা হচ্ছে শেয়ার অধিহার। এই 3টে অ্যান্টির বাহিরে কোনো মূলধন জাতীয় প্রাপ্তি বা মূলধন জাতীয় আয় নাই, মূলধন জাতীয় প্রাপ্তি নেই 3টে অ্যান্টির বাইরে, ঠিক আছে। এরপরে হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় এটা জাস্ট মুখস্থ করার বিষয় না, মূলধন জাতীয় ব্যয়ের বিষয় আমি বলবো জাস্ট নোট করে রাখো, সকল স্থায়ী সম্পত্তি ক্রয়। কারণ হচ্ছে মূলধন জাতীয় ব্যয় যেটা, সেটা হচ্ছে যে ব্যয় একবার করলে দীর্ঘকালীন সময়ের জন্য কি মানে এটার ফলাফলটা বুক করা যায়, বা যে ব্যয় একবার করলে আমরা কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করলে যেরকম একবার কিনলে আমরা এটা দীর্ঘকালীন সময়কে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তাহলে মূলধন জাতীয় ব্যয় আসবে যেমন কি আসবাবপত্র, ট্রেডমার্ক, সুনাম, কপিরাইট, তারপরে হচ্ছে কম্পিউটার, টেলিভিশন, এরকম স্থায়ী সম্পদ যতগুলো, যেমন ইজারা সম্পত্তি, এরকম স্থায়ী সম্পত্তি যতগুলো আছে সবগুলো স্থায়ী সম্পত্তি চলে আসবে কোথায়? মূলধন জাতীয় ব্যয়ের দিকে। তাহলে এই টপিকটা একেবারে ইজি, মূলধন জাতীয় আয় 3টা, আর মূলধন জাতীয় ব্যয় মানে হচ্ছে যতগুলো স্থায়ী সম্পত্তি ক্রয় করা হয়েছে সকল প্রকার স্থায়ী সম্পত্তি ক্রয় মূলধন জাতীয় ব্যয়ে বসবে। মিলে আমরা 3 নম্বর টপিক শেষ করলাম আমাদের করণীয়। এবার আমরা করণীয় নাম্বার 4-এ ঢুকি। নিয়ম নাম্বার 4 খুবই ইম্পর্টেন্ট জিনিস, এখানে চলতি সম্পদ আর চলতি দায় বের করতে বলে। চলতি সম্পদ ও চলতি দায়। আচ্ছা, অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট হিসেবে প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু এই চলতি সম্পদ আর চলতি দায় কিন্তু সিনার কথা, বা সবকলের কিন্তু এটা মাথায় রাখার কথা। তারপর আমি স্পেসিফিক একদম ইম্পর্টেন্ট থেকে কয়েকটা চলতি সম্পদ এবং চলতি দায়কে সিলেক্ট করে দিতেছি, বিগত বিভিন্ন সালকে দেখে এই দায়গুলোকে নির্বাচন করা হয়েছে। যেমন চলতি সম্পদের ভিতরে প্রথমেই কিন্তু বসে হাতে নগদ, এটা কিন্তু জানতেই হবে, হাতে নগদ অথবা কি নগদ তহবিল। এরপর হচ্ছে প্রাপ্য হিসাব। এই প্রাপ্য হিসাব যে কতগুলোর নাম উপস্থাপন হইতে পারে সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। এরপর হচ্ছে ব্যাংক জমা, এগুলো হচ্ছে একদম মেজর স্থায়ী মানে চলতি সম্পদ। এরপর হচ্ছে সমাপনী মজুদ আছে। এখানে একটা বিষয় হচ্ছে সমাপনী মজুদ পণ্য কিন্তু মিলে বসে না,
কিন্তু আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা মানে অবহেলা বা একটা ঘাটতি কাজ করে কি, সমাপনী মজুত পণ্য যেহেতু রায় মিলে বসবে না, এটার অর্থ হচ্ছে সেটা চলতি সম্পদে কেন বসবে। সমাপনী মজুত পণ্য রায় মিলে বসবে না সেটা ঠিক, বাট এটা একটা সম্পদ, এটা একটা চলতি সম্পদ, সেটা কিন্তু চলতি সম্পদে বসাতে হবে। আরেকটা জিনিস হচ্ছে অব্যবহৃত মণিহারি, এটাও কিন্তু রায় মিলে বসে না, অব্যবহৃত মণিহারি, কিন্তু সেটা কিন্তু কি চলতি সম্পদ। এরকম আরও অনেকগুলো চলতি সম্পদ আছে, যেমন এখানে লেখা যায় প্রাপ্য বিল লেখা যায়। ইভেন কথা বলতে গেলে যেসব কোনো অ্যান্টির সামনে যদি প্রাপ্য লিখে দেয় তাহলে সেটা কিন্তু চলতি সম্পদ হবে। কোনো অ্যান্টির সাথে যদি প্রাপ্য লিখে দেয়, যেমন একটা সহজ উদাহরণ দিই, যেমন কমিশনটা কিন্তু একটা খরচ, তার আগে যদি কোনো কারণে যদি প্রাপ্য লিখে দেয়, প্রাপ্য কমিশন, তাহলে সেটা সম্পদ হয়ে যাবে। ঠিক আছে, যেমন একটা অ্যান্টি থাকতে পারে ভাড়াটা কিন্তু খরচ, কোনো কারণে তার আগে যদি প্রাপ্য লিখে দেয় তাহলে বুঝতে হবে সেটা কি সম্পদ। তাহলে কোনো অ্যান্টির আগে যখন আমরা কি প্রাপ্য লিখবো তখনই বুঝতে হবে সেটা কি সম্পদ হিসেবে কি কাজ করবে। এই জিনিসটা আমি এখানে দেখালাম। আরও বসে যেমন বিনিয়োগের বকেয়া সুদ, বিনিয়োগের বকেয়া সুদ, বিনিয়োগের বেসিক যে সুদ সেটা কিন্তু আয়, আর আয়ের বকেয়া সবসময় কি সম্পদ হবে। বিনিয়োগের সুদ যেটা সেটা হচ্ছে আয়, আর বিনিয়োগের বকেয়া সুদ যেটা সেটা হচ্ছে কি সম্পদ। এরকম আরও অনেকগুলো এন্ট্রি আছে। যেমন আরেকটা কথা, আরও একটা বিষয় ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বকেয়া আয়, যেটা বকেয়া আয়টা কিন্তু সম্পদ, আর অগ্রিম ব্যয় যেটা অগ্রিম ব্যয় এটা হচ্ছে আবার কি সম্পদ। বকেয়া আয় মানে আয়ের বকেয়া সম্পদ, ব্যয়ের অগ্রিম কি দায়। এটা নিয়ে অনেক কনফিউশন থাকে আমাদের, এই জিনিসটা একটু ক্লিয়ার করি। ফার্স্ট হচ্ছে বকেয়া আয়, যেমন উপবাড়া, এটা কিন্তু একটা কি আয়, কিন্তু তার আগে যদি বকেয়া লাগাই দেয়, তোমাকে বুঝতে হবে উপবাড়াটা আয়, তার আগে বকেয়া লাগা দিলে সেটা কিন্তু সম্পদ হয়ে যাবে। কেন? কারণ উপবাড়া মানে আমি বাড়া পাওয়ার কথা, আর বকেয়া মানে সেটা আমি কি পাই নেই, মানে পাবো সামনে আর কি। তাহলে মানে কোনো আয়ের আগে যখন কি বকেয়া লাগাই দিবে, মানে পাওয়ার কথা আমি পাই নেই, তাহলে সেটা কি সম্পদ হবে। ঠিক সেমভাবে এই কথাটা অগ্রিম ব্যয়, যেমন বেতন, এটা একটা খরচ, কিন্তু তার আগে যদি অগ্রিম লাগে দেয়, মানে তোমাকে খরচ করার কথা 1 মাসের, কিন্তু তুমি 3-4 মাসের একসাথে খরচ করে ফেলছো, তাহলে সেটা সম্পদ হিসেবে কাজ করবে। সেজন্য বলা হয় আয়ের আগে যদি বকেয়া থাকে তাহলে সেটা সম্পদ, ব্যয়ের আগে যদি অগ্রিম থাকে তাহলে সেটা হবে কি দায়, সেটা হবে কি সম্পদ। এগুলো হচ্ছে চলতি সম্পদ আমাদের। আর এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমাদেরকে এখান থেকে বের করতে হবে চলতি দায়। চলতি দায়গুলো অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট হিসেবে সিনিয়র কথা, তারপর আমি স্পেসিফিক কয়েকটা এন্ট্রিকে একটু সিলেক্ট করে দিই। যেমন এখানে প্রাপ্য হিসাবের পরিবর্তে এখানে হবে প্রদেয় হিসাব। এই প্রদেয় হিসাব যে কতগুলো নাম উপস্থাপন হইতে পারে সেটা আমরা একটু পরে আলোচনা করতেছি। তারপরে এখানে থাকতে পারে ব্যাংক জমা, এখানে থাকবে ব্যাংক জমা অতিরিক্ত, এগুলো তোমরা একটু নোট করে নিবা। তারপর হচ্ছে এখানে আছে প্রাপ্য বিল, এখানে হবে প্রদেয় বিল। ইভেন এখানে একটা কথা হচ্ছে, কোনো অ্যান্টির সাথে যখনই প্রদেয় লিখে দিবে, তখন বুঝতে হবে সেটা চলতি দায়। ঠিক আছে, কোনো অ্যান্টির সাথে যখনই প্রদেয় লেখা থাকবে, কোনো অ্যান্টির আগে, সেটা বাড়া হোক, সেটা কমিশন হোক, সেটা শিক্ষানবিশ স্যালামি হোক, যেটি হোক না কেন, প্রদেয় লেখা থাকলে বুঝতে হবে সেটা চলতি দায়। এখানে আরও কয়েকটা অ্যান্টি বসে, যেমন থাকতে পারে আয়কর সঞ্চিতি, এটা কিন্তু একটা চলতি দায়। এরপরে থাকতে পারে অনুপার্জিত সেবায়, বা শুধু অনুপার্জিত আয় দিলেও হবে, অনুপার্জিত আয়, সেটাও একটা কি চলতি দায়। তো এখানে আরেকটা এন্ট্রি থাকতে পারে যখন ঘোষণাকৃত লভ্যাংশ, এগুলোর বাহিরে সাধারণত আসবে না, ঘোষণাকৃত লভ্যাংশ, এই কয়েকটা এন্ট্রি বাইরে আসে না। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যেরকম বকেয়া আয় আর অগ্রিম ব্যয় বসে, এখানে কিন্তু এখানে যেরকম বকেয়া আয় বসে, তো এখানে হবে অগ্রিম আয়। তুমি যখন পড়বা তখন একটু বুঝে পড়তে হবে। এখানে আমি কি লিখছিলাম অগ্রিম ব্যয়, আর এখানে হবে বকেয়া ব্যয়। যেমন একটা সিম্পল জিনিস, এই জিনিসটা নিয়ে আমাদের কনফিউশন থাকে, এই জিনিসটাকে আমি একদম ধরে বুঝে দিতেছি, একদম ধরে বিশ্লেষণ করে দিতেছি। যেমন আমি এখানে একটা দিলাম বেতন, এটা তো একটা খরচ, এটা নিয়ে কারো কনফিউশন নাই, এটা কিন্তু একটা কি ব্যয় মানে খরচ। এই বেতনের আগে কোনো কারণে যদি অগ্রিম লাগিয়ে দেওয়া হয়, অগ্রিম মানে খরচ দেওয়ার কথা 1 মাসে, কিন্তু তুমি খরচ একটু বেশি দিয়ে ফেলছো, খরচের অগ্রিমটা হচ্ছে সম্পদ, তখন এটা সম্পদ হবে। কিন্তু এই খরচের আগে যখন কি বকেয়া লাগাই দিবে, তাহলে এটা দায় হবে, মানে দেওয়ার কথা কিন্তু দাও নাই। তাহলে এই ট্রিক্সটা একটু মাথায় রাখতে হবে। কোনো খরচের আগে যখন অগ্রিম লেখা থাকবে তাহলে সেটা সম্পদ হবে, মানে তুমি অ্যাডভান্স করে ফেলছো, তোমার আগামীতে কোনো প্যারা নাই, চিল। বাট যদি তুমি কোনো খরচকে টাকা যদি না দেওয়া থাকে, তাহলে তো যার টাকা দেওয়া আছে সে এসে পিটে দিব, সেই জন্য এটা কি দায় হিসেবে থাকবে, মানে তার টাকা তাকে দিতেই হবে, এটা খরচ হিসেবে কি কাজ করবে, তো মানে এটা দায় হিসেবে কাজ করবে। ইভেন কোনো অ্যান্টির সামনে যখন অগ্রিম বকে এরকম সমন্বয় থাকে, তখন বুঝতে হবে এটা সম্পদ হবে না দায় হবে, একটু বুঝে নিতে হবে সেটা কি সম্পদ নাকি দায়। আচ্ছা, আমাদের 4 নম্বর টপিকও শেষ হলো, এবার আমরা টপিক নাম্বার 5-এ যাই। আমরা আস্তে আস্তে আমাদের টপিকগুলোকে একদম ইন ডিটেলস আমরা শেষ করতেছি। আমাদের 5 নম্বর টপিক যেটা ছিল
এটাও ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অস্পর্শনীয় সম্পদের পরিমাণ। অস্পর্শনীয় সম্পত্তি। ও এখান থেকে আমরা একটা জিনিস চাইছিলাম, সেটা হচ্ছে অস্পর্শনীয় সম্পদের সাথে আসবে অলিক সম্পদ, আসতে পারে, এগুলো যে কারো সাথে আসতে পারে। অলিক সম্পত্তি নির্ণয়, মানে আমরা এখান থেকে অস্পর্শনীয় সম্পদ আর অলিক সম্পদ বের করব। অস্পর্শনীয় সম্পদ হচ্ছে 4টা, মানে যেগুলো সম্পদ কিন্তু যেগুলোকে স্পর্শ করা যায় না আপাতত দৃষ্টিতে, এগুলোকে অস্পর্শনীয় সম্পত্তি বলা হয়। এই 5টা বা 4টা আছে, আমি একটু জাস্ট নোট করে দিচ্ছি অস্পর্শনীয় সম্পদগুলোকে। যেমন প্রথম হচ্ছে সুনাম, এগুলো একদম জাস্ট মুখস্থ করে ফেলতে হবে। এরপর হচ্ছে প্যাটেন্ট, এরপর হচ্ছে কপিরাইট, সুনাম, কপিরাইট। এরপর হচ্ছে ট্রেডমার্ক, আর এটা হচ্ছে গ্রন্থস্বত্ব। এই 5টার বাহিরে কোনো অস্পর্শনীয় সম্পদ নাই। তাহলে প্রশ্ন অনেক সময় কত বলো অস্পর্শনীয় সম্পদের পরিমাণ বের করো, তখন এই 5টা এন্ট্রিকে জাস্ট খুঁজে এনে লিখে দিতে হবে। এরপর হচ্ছে অলিক সম্পদ বের করতে বলা হচ্ছে। অলিক সম্পদকেও আরেকটা ভাষা বলা হয় ভুয়া সম্পদ, মানে যেগুলো আপাতত দৃষ্টিতে সম্পদ মনে হলেও কিন্তু এগুলো কি সম্পদ নয়, উল্টে এগুলো মালিকানা সত্ত্বকে, মানে মালিকের মূলধনকে হ্রাস করে। তো এইরকম অস্পর্শনীয় সম্পদ অলিক সম্পদের ভিতরে স্পেসিফিক 5টা আছে। যেমন প্রথম হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, এগুলো একটু মুখস্থ রাখতে হবে। বিলম্বিত বিজ্ঞাপন, এগুলো এন্ট্রিতে সরাসরি প্রশ্নের ভিতরে থাকে। এরপর হচ্ছে প্রাথমিক খরচ, এটা মনে হইতে পারে খরচ, প্রাথমিক খরচ লেখা থাকবে, আসলে এটা খরচ না, এটা কিন্তু অলিক সম্পদ বা যেটাকে আমরা ভুয়া সম্পদ বলি। এরপর হচ্ছে দায় গ্রাহকের কমিশন, এগুলো এরকম উদ্ভট নামে উপস্থাপন কি হয়, দায় গ্রাহকের কমিশন। আর আরেকটা হচ্ছে শেয়ার অবহার, আর আরেকটা হবে দায় গ্রাহক কমিশন, শেয়ার অবহার। আর আরেকটা এন্ট্রি আছে, সেটা হচ্ছে অবলেখকের দোস্তরি, এটা একটু বেশি আসে, অবলেখকের দোস্তরি। এগুলো সবগুলো হচ্ছে কি অলিক সম্পদ বা যেটাকে আমরা ভুয়া সম্পদ বলি। সবগুলি কিন্তু সম্পদ, এগুলো ডেবিট দিকে বসবে, তাহলে এগুলো জাস্ট নোট করে লিখে ফেলতে হবে, ঠিক আছে। তো আমাদের এই অপশানটা গেল। এবার আমরা আমাদের নেক্সট অপশানে যাব। নেক্সট অপশান মানে আমাদের সিরিয়াল নাম্বার 6। আমরা আগে মোটামুটি আমরা একেবারে শেষে চলে আসছি। 6 নম্বরে আমাদের ছিল স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পত্তি ও চলতি মূলধন নির্ণয়। স্থায়ী সম্পত্তি ও চলতি মূলধন নির্ণয়। আচ্ছা, এখানে মূল বিষয় হচ্ছে আমাদেরকে স্থায়ী সম্পদ। আচ্ছা, স্থায়ী সম্পদ নিয়ে আসলে নোট করার তেমন কিছু নেই। অ্যাজ অ্যাকাউন্টিং স্টুডেন্টস হিসেবে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট এটা কিন্তু রিকল করার কথা বা একদম ইন ডিটেলসলি তাদের জানার কথা। স্থায়ী সম্পদ কী, যেমন সুনাম, এটা কিন্তু একটা স্থায়ী সম্পদ, যদিও এটা অস্পর্শনীয় সম্পদ কিন্তু একটা স্থায়ী সম্পদ। যেমন ট্রেডমার্ক, এটা অস্পর্শনীয় সম্পদ, এটা কিন্তু একটা স্থায়ী সম্পদ। সুনাম, ট্রেডমার্ক, কম্পিউটার, আসবাবপত্র, যন্ত্রপাতি, মেশিন, এই সবগুলি স্থায়ী সম্পদ। এগুলো দেখেই সিনাগত, এখানে নোট করার কিছু নেই। আমি একটু চলতি মূলধন নিয়ে আলোচনা করি। চলতি মূলধন মানে কি? চলতি মূলধনের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে, যখন তুমি চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করবা, চলতি দায়কে বিয়োগ করা হবে, তখনই কি চলতি মূলধন বের হবে। তাহলে চলতি মূলধনের সূত্র কি? চলতি সম্পদ থেকে যখন আমরা চলতি দায় বিয়োগ করব, তখন চলতি মূলধন বের হয়। আর এটার আরেকটা নাম হচ্ছে কার্যকরী মূলধন। এটাকে আরেকটা ভাষা বলা হয় কি? কার্যকরী মূলধন। এই চলতি সম্পদ যেটা, সেটা তো কী আছে সেটা আমি একটু আগেই আলোচনা করছিলাম। ওইগুলো থেকে জাস্ট চলতি দায়টাকে আমরা বিয়োগ করে দিলে আমাদের কি চলতি মূলধন বের হবে। এখানে আরেকটা জিনিস চায় অনেক সময় মিলে, যেটা আমি ওই নোটসে দিই নাই বা সিরিয়ালটাতে দিই নাই, মোট বহির্দায়ের পরিমাণ বের করতে বলে। মোট বহির্দায়, অনেক সময় প্রশ্ন বলে মোট বহির্দায় বের করো। মোট বহির্দায়ের সূত্র হচ্ছে চলতি দায়ের সাথে আমরা যখন ঋণ যোগ করব বা দীর্ঘমেয়াদী দায়টাকে যোগ করব, তখন বহির্দায় বের হবে। অর্থাৎ বহির্দায় মানে হচ্ছে মোট দায়। দায় তো দুইটা, একটা চলতি দায়, একটা ঋণ। আসল দায় আরও অনেক আছে, বাট বেসিক দায় তো দুইটা, চলতি দায়, ঋণ বা দীর্ঘমেয়াদী দায়। এই দুইটাকে যোগ করলে বার হবে কি? মোট বহির্দায়। এরপরে আমরা আসি আমাদের মানে 6 নম্বর নিয়মে শেষ। এরপর আমাদের যে 7 নম্বর নিয়ম, সেটা হচ্ছে আসলে র্যামিল তৈরি করা। তো র্যামিল তৈরির আসলে নিয়ম নিয়ে তেমন কিছু বলার নাই, আমি জাস্ট একটু মুখে বলে দিতেছি। আমরা জানি র্যামিলের সকল প্রকার সম্পত্তি হয় ডেবিট। তোমরা যারা নোট করবে তো নোট করে নিতে পারো। সকল প্রকার সম্পত্তি র্যামিলের ডেবিটে বসে, সকল প্রকার দায় র্যামিলের ক্রেডিট দিকে বসে। সকল প্রকার খরচ মানে ব্যয়গুলো র্যামিলের ডেবিট দিকে বসে, সকল প্রকার আয় র্যামিলের ক্রেডিট দিকে বসে। আয় কি? যেমন শিক্ষানবিশ সালামি, উপবার, ওই যে মুনাফা জাতীয় আয়ের যে একটা চার্ট লিখে দিয়েছিলাম না, ওই মুনাফা জাতীয় আয় সবগুলো র্যামিলের ক্রেডিট দিকে বসবে, ঠিক আছে।
এরপর হচ্ছে সকল প্রকার সঞ্চিতি, সকল প্রকার তহবিল রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে। দুইটা জিনিস ব্যতীত, একটা হচ্ছে নগদ তহবিল, এটা ডেবিট হবে, এটা একটা সম্পদ। আরেকটা হচ্ছে পাওনাদারের বার্তা সঞ্চিতি, এটা ডেবিট হবে। আর বাকি যত সঞ্চিতি, যত প্রকার তহবিল আছে, এগুলো ক্রেডিট দিকে বসবে। অনেকগুলো এন্ট্রি নিয়ে আমাদের কনফিউশন থাকে, প্রত্যেকটা এন্ট্রি নিয়ে আমি এখন আলোচনা করতেছি ইন ডিটেলস একেবারে। কিছু কিছু এন্ট্রি আমাদের একটু ঝামেলা বা একটু কি জটলা সৃষ্টি করে। তো এখন এই এন্ট্রিগুলো নিয়ে একটু কি আলোচনা করি, যেগুলোকে আমি হেডিং করবো কিছু ব্যতিক্রম হিসাব। এগুলোকে একটু তোমরা ওই হিসাবে নোট করে নাও, কিছু ব্যতিক্রম হিসাব। ব্যতিক্রম কি হিসাব? আমরা এখন র্যামিলের একদম ডিপে ঢুকতেছি। র্যামিলের ফার্স্ট হচ্ছে, আমরা সবাই প্রাপ্য হিসাবের সাথে পরিচিত। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব তো একটা সম্পদ, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। এটার যে কতগুলো উদ্ভট নাম আছে, যেমন আমরা সবাই দেনাদার নামেও চিনি এটাকে। এই দুইটা নামের সাথে আমরা বেসিক্যালি পরিচিত, দুইটাই সম্পদ। কিন্তু এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পুস্তক ঋণ। পুস্তক ঋণ। এখন এখানে প্রবলেম সৃষ্টি হয় কি, ঋণ যেটা, ঋণ তো দায়, আমরা ঋণ দেখলে সেটাকে ক্রেডিট দিকে নিয়ে বসে দেবো, কিন্তু না, ঋণের আগে যখন পুস্তক লেখা থাকবে তখন বুঝতে হবে সেটা হচ্ছে কি সম্পদ, মানে এটা দেনাদারে, মানে এটা চলতি সম্পদ। তাহলে এখানে বেস্ট একটা কনফিউশন, বেশিরভাগই স্টুডেন্টের ঋণ দেখলে সেটাকে দায়ের দিকে নিয়ে বসে দেবে, কিন্তু না, যখন এটাকে পুস্তক লেখা থাকবে তখন বুঝতে হবে এটা হচ্ছে দেনাদারের আরেকটা নাম। এটার আরেকটা নাম হচ্ছে বিক্রয় খতিয়ানের জের। বিক্রয় খতিয়ানের জের, বিক্রয় খতিয়ানের জের। এটার আরেকটা নাম হচ্ছে ফাওনা। ফাওনা। এই যে উদ্ভট নামের সৃষ্টি, বিশেষ করে শেষের তিনটে নামটা একেবারেই নতুন। এর যে কোনো নাম কিন্তু এক্সামে আসতে পারে, যেমন বিক্রয় খতিয়ানের জের। যে কেউ তো এটাকে বিক্রয় দেখে ক্রেডিট দিকে নিয়ে বসে দিব, কিন্তু না, এটা বিক্রয় খতিয়ানের জের দ্বারা এটা কাকে বুঝিয়েছে, দেনাদারকে। এটা দেনাদার আরেকটা নাম, এটা সম্পদ, ডেবিট। ফাওনা, ফাওনা দ্বারা আমরা বুঝিম কি, আমরা মনে করবো যে ফাওনাদার এটা দায়, এটা ক্রেডিট, কিন্তু না, এটা ফাওনা দ্বারা বুঝে দেনাদারকে। ফাওনা দ্বারা বুঝাবে দেনাদারকে, এটা সম্পদ। এই নামগুলোকে জাস্ট মাথায় রাখতে হবে। প্রাপ্য হিসাবের সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব মানে হচ্ছে পাওনাদার। এটার আরেকটা নাম হচ্ছে পাওনাদার। পাওনাদার, এটাকে আমরা বুঝি এই দুইটা হচ্ছে কি দায়, এগুলো ক্রেডিট, কিন্তু এটার কিছু উদ্ভট নাম আছে, যেমন হচ্ছে ক্রয় খতিয়ানের জের। ক্রয় খতিয়ানের, ক্রয় খতিয়ানের কি জের। এটার আরেকটা নাম হচ্ছে কি দেনা। দেনা। তাহলে এই যে ক্রয় খতিয়ানের জের, অনেকেই তো ক্রয় মনে করে ডেবিট দিকে করবো, এটা তো খরচের ডেবিট, কিন্তু এটা হচ্ছে পাওনাদারের আরেকটা অল্টারনেটিভ নেম, ঠিক আছে। তো এটা ক্রেডিট হবে। আর দেনা যেটা, দেনা মনে করে অনেকেই মনে করবে এটা দেনাদার, এটা সম্পদ, ডেবিট, কিন্তু না, দেনা মানে হচ্ছে কি পাওনাদার। তাহলে এগুলো একটু মাথায় রাখতে হবে, এগুলো হচ্ছে একটু ব্যতিক্রম নিয়ম। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে বিনিয়োগ। এটা কিন্তু একটা সম্পদ। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে কি বিনিয়োগ, এটা সম্পদ। এখন আসে বিনিয়োগের কিছু উদ্ভট নাম আছে, যেমন হচ্ছে লগ্নি। এখন প্রশ্নে কি হয়, এরকম যখন উদ্ভট বা মানে কী বলবো, যখন আনকমন নাম উপস্থাপন, তখন আমরা কনফিউশন সৃষ্টি হয়। সেই জন্য এই ভিডিওতে আমি একদম ডিটেলস আলোচনা করবো র্যামিল নিয়ে। তো বিনিয়োগ আরেকটা হচ্ছে লগ্নি। লগ্নি মানেও কিন্তু বিনিয়োগ, ঠিক আছে। এটার আরেক নাম হচ্ছে সেভিং সার্টিফিকেট। সেভিং সার্টিফিকেট, সার্টিফিকেট, একটু নামগুলো মাথায় রাখতে হবে। এটাকে আর একটা ভাষা বলা হয় সঞ্চয়পত্র বা ডাকঘর সঞ্চয়পত্র, তোমরা এটা লিখে রাখো। বেসিক্যালি আমরা 4টা নামে পাবো এটাকে, বিনিয়োগ, লগ্নি, সেভিং সার্টিফিকেট। একটা নাম হচ্ছে সঞ্চয়পত্র অথবা ডাকঘর সঞ্চয়পত্র, অথবা সরকারি হিসাব নামেও থাকে এটা অনেক সময়। এরপরে হচ্ছে আরও বেশ কিছু এন্ট্রি আছে, যেমন 4 নম্বরে আমি নোট করতে পারি ব্যাংক জমা অতিরিক্ত। ব্যাংক জমা অতিরিক্ত, তো এটা তো একটা দায়, ব্যাংক জমা সম্পদ, কিন্তু ব্যাংক জমা অতিরিক্ত দায়। কিন্তু এটার কিছু উদ্ভট নাম আছে, যেমন ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট, এটা মানে ব্যাংক ওভারড্রাফট মানে ব্যাংকে জমার অতিরিক্ত ওঠা, এটাও ব্যাংক জমা অতিরিক্ত একটা নাম। আরেকটা ব্যতিক্রম নাম হচ্ছে ব্যাংক ওডি। ব্যাংক ওডি, এই ব্যাংক ওডি দেখলে তো আমাদের ঝামেলা বাজবে, এটা কি সম্পদ হবে নাকি দায় হবে। ব্যাংক ওডি দ্বারা বুঝে ব্যাংক ওভারড্রাফটকে। তাহলে এই 3টে নামে মূলত এটা উপস্থাপন হয়। 5 নম্বর যেটা নোট করবে সেটা হচ্ছে ক্রয় ফেরত। হ্যাঁ, অনেকের ধারণা হতে পারে, এটা তো সবাই জানে, ক্রয় যদি ডেবিটে, ক্রয় ফেরত ক্রেডিট, কিন্তু এটার উদ্ভূত একটা নাম আছে, সেটা হচ্ছে বহি ফেরত। বহি ফেরত, এটা কোন দিকে যাবে, ক্রেডিট দিকে। তো বহি ফেরত, এই যে বহি দ্বারা মনে হচ্ছে পারে বিক্রয়, মানে আমরা অনেকে বহি ফেরতকে বিক্রয় ফেরত মনে করি, একটু মাথায় রাখতে হবে। বহি ফেরত এটা হচ্ছে ক্রয় ফেরত। বই ফেরত মানে হচ্ছে কি তুমি বহন করি আনতেছ, ঠিক আছে, বহি ফেরত। তাহলে বহি ফেরত দ্বারা বুঝে কি ক্রয় ফেরত, ঠিক আছে। এরপর হচ্ছে 6 নম্বর বিক্রয় ফেরত। বিক্রয় কি ফেরত, বিক্রয় ফেরতকে কি বলা হয়, আন্ত ফেরত। আন্ত ফেরত, অনেকের হয়তো কনফিউশন থাকতে পারে যে আন্ত ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত, আমি তো আনতেছি না। আন্ত ফেরত মানে আমি আনতেছি সেটা ঠিক, কিন্তু আমি তো মালটাকে বিক্রি করছি, আগে তো বিক্রি করছি, পরেটা আমি আমার কাছে ফেরত আনতেছি, তাহলে সেটা হবে কি বিক্রয় ফেরত। এইগুলো 6 নম্বর। আমরা এবার 7 নম্বর ইয়েতে ঢুকি, কিছু ব্যতিক্রম নিয়ে আমরা এখন আলোচনা করতেছি। 7 নম্বর যেমন ক্রয় পরিবহন, ক্রয় পরিবহন, তারপর হচ্ছে কি বিক্রয় পরিবহন। এই দুইটা নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক ভুল ধারণা থাকে। শুধু পরিবহন, আমরা অনেক সময় কনফিউশনে থাকি,
যে ক্রয় যদি ডেবিট হয় তাহলে তো ক্রয় পরিবহন ক্রেডিট হওয়ার কথা, বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে তো বিক্রয় পরিবহন ডেবিট হওয়ার কথা। আসলে এমনটা কিন্তু নয়। পরিবহনটা একটা খরচ, সেটা ক্রয় পরিবহন হোক আর সেটা বিক্রয় পরিবহন হোক আর সেটা শুধু পরিবহন হোক, পরিবহন হলে সেটাই তো খরচ, আর খরচ তো র্যামিলের ডেবিট দিকে বসে। সেজন্য এরকম চিন্তা যাতে আমাদের মাথায় কি না আসে যে ক্রয় পরিবহন হলে সেটা ক্রয় ডেবিট হলে ক্রয় পরিবহন ক্রেডিট, বিক্রয় পরিবহন বিক্রয় ক্রেডিট হলে বিক্রয় পরিবহন ডেবিট, এরকম চিন্তা যাতে কি না আসে। পরিবহন একটা খরচ, তাহলে খরচ মানেই সেটা ডেবিট, একদম কনফিউশন এন্ট্রি এটা। 8 নম্বর যে এন্ট্রিটা আমাদের ঝামেলা করে সেটা হচ্ছে আইন বই। এটা আইন বই, আইন বই হিসেবে একটা স্থায়ী সম্পদ, এটা একটু মাথায় রাখতে হবে। আইন বই একটি স্থায়ী সম্পদ, যেহেতু সম্পদ ডেবিট তাহলে সেটাও ডেবিট হবে, এটা জাস্ট একটু মুখস্থের মতো রাখতে হবে। 9 নম্বর এন্ট্রি যেটা সেটা হচ্ছে প্রদেয় বিল। প্রদেয় বিল, আচ্ছা প্রদেয় বিলের, আচ্ছা যে কোনো এন্ট্রিটাকে প্রদেয় লেখা থাকলে সেটা চলতি দেয়, এটা নিয়ে কনফিউশন না, কিন্তু এটা একটা নাম আছে, এটার নাম হচ্ছে হুন্ডি। যখন এটার নামটা চেঞ্জ হয়ে যাবে, হুন্ডি দেখলে তো অনেকগুলোর মাথা গরম হয়ে যাবে, মাথায় যেটা হুন্ডি বাজা শুরু হয়ে যাবে আর কি। হুন্ডি দেখলে তো আমাদের এখানে মাথা গরম হবে যে এটা কোথায় বসবে, আসলে এটা হচ্ছে প্রদেয় বিলের আরেকটা নাম। তো যেহেতু প্রদেয় বিল ক্রেডিট, তাহলে হুন্ডিও হয়ে যাবে কি ক্রেডিট, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা আরও কিছু জিনিস নিয়ে আলোচনা করি, যেমন আমাদের মোস্ট পরিচিত একটা জিনিস হচ্ছে উত্তোলন। উত্তোলন, এটা তো মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ যায়, অনেকে এটাকে খরচ বলে, আসলে এটা খরচ না, এটা মূলত মালিকানা সত্ত্ব থেকে এটাকে বিয়োগ দেয়, মানে এটা মূলধনকে হ্রাস করা হয়। এই উত্তোলনের আরেকটা নাম হচ্ছে আয়কর, এটার আরেকটা নাম হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম। জীবন বীমা প্রিমিয়াম, এই উত্তোলনের টোটাল 3টা নাম, আয়কর, উত্তোলন, জীবন প্রিমিয়াম। আচ্ছা এটাকে আরেকটা নামে বলা হয় সেটা হচ্ছে চলতি হিসাব। অনেক সময় আমাদের মিলে আমরা দেখি যে চলতি হিসাব নামের একটা ইয়ে থাকে, শুধু চলতি হিসাব লেখা থাকে, বুঝতে হবে এটা উত্তোলন, তাহলে এটা ডেবিট, ঠিক আছে। যেহেতু উত্তোলন ডেবিট, এই 4টা নামে কিন্তু উত্তোলনের নাম। অনেক সময় কতে প্রশ্নে বলে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করা, তখন এই 4টাকে খুঁজে নিয়ে আসতে হবে। এর চলতি হিসাব মানে কিন্তু একটা উত্তোলন, এটাকে একটু মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে আর তেমন জটিল বিষয় নাই। শেষ কথা বলতে গেলে কোনো এন্ট্রির সাথে যখন আমরা প্রাপ্য লেখা থাকবো তখন বুঝতে পারি এটা চলতি সম্পদ, যখন প্রদেয় লেখা থাকবে তখন সেটা হচ্ছে কি চলতি দায়। আমার বিশ্বাস কেউ যদি একদম ভিডিওর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একদম হ্যান্ড নোটস করে পড়তে পারে, এর বাহিরে রাইমিল থেকে কোনো প্রশ্ন আসার একেবারেই কোনো পসিবিলিটি নাই। রাইমিল থেকে যত আঙ্গিকে বিগত সালে প্রশ্ন আসছে, সকল প্রশ্নের আলোকে কিন্তু এই ভিডিওটা করা বা রাইমিল ইন ডিটেলস আলোচনা করে। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ কি আলোচনা হবে।